আচ্ছা, আমরা আজকে পিরিয়ডিক টেবিলের লেকচার 4 ডিসকাস করব। আমরা আগের দিনের ক্লাসে সাইজ অফ অ্যাটম নিয়ে আলোচনা করছিলাম, ল্যান্থনাইট কন্ট্রাকশন নিয়ে আলোচনা করেছি। তো তারপরেই আমাদের এই সাইজের পরে বিভিন্ন ধরনের আমাদের টাইপ অফ রেডিয়াই আমাদের ডিসকাস করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে ল্যান্থনাইট কন্ট্রাকশন পড়ার সময় যে ইন্টার ইলেকট্রনিক রিপালশন প্যারামিটার, শিল্ডিং কনস্ট্যান্ট সিগমার কথা বলেছিলাম, সেই সিগমাটার নিউমেরিক্যাল ভ্যালু কীভাবে বার করতে হয় কোনো একটা সিস্টেমের জন্য, সেই ভ্যালুটা বার করা আমরা শিখব থ্রু স্ল্যাটার্স রুল। তারপরে আমরা সেখান থেকে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেমস সলভ করব আর কি। তো আজকে আমাদের লেকচার 4 দেখো, ওকে। তো আমাদের আজকের লেকচারে আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করব আর কি। সেটা হচ্ছে যে কমেন্ট on the relative ionic radii of O2 minus, F minus and Na plus। এই কোশ্চেনটা দিয়ে আজকে আমরা আমাদের লেকচার শুরু করলাম। আচ্ছা, তো এই ধরনের কোশ্চেনে যখন বলছে কমেন্ট অন দ্য রিলেটিভ আয়োনিক রেডিয়াই অফ O2 মাইনাস, F মাইনাস, Na প্লাস, তাহলে এই ধরনের কোশ্চেনে আমাদের প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে নাম্বার অফ প্রোটনস এবং নাম্বার অফ ইলেকট্রনসকে খুঁজে বার করে নিতে হয় প্রত্যেকটার ক্ষেত্রে। তো আমরা সেই কাজটা করব। আমরা দুটো কলম করছি। একটা কলমকে বলছি নাম্বার অফ ইলেকট্রনস, আর একটা কলমে লিখছি নাম্বার অফ প্রোটনস। ওকে, আচ্ছা। তো নাম্বার অফ ইলেকট্রনস যদি আমি O2 মাইনাসের জন্য বার করি, তাহলে O2 মাইনাসে কটা ইলেকট্রন আছে কে বলতে পারবে? তাহলে 10 ইলেকট্রন আছে, তাই তো? অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, তাহলে 8টা ইলেকট্রন প্লাস দুটো নেগেটিভ চার্জ, তাহলে আরও দুটো ইলেকট্রন, তাহলে 10টা ইলেকট্রন O2 মাইনাসে আমরা পাচ্ছি। আচ্ছা, যদি বলা হয় নাম্বার অফ প্রোটন কটা আছে, তাহলে কটা হবে? 8টা। বেশ, তাহলে অ্যাটমিক নাম্বারটা যেটা সেটাই হচ্ছে তার নাম্বার অফ প্রোটন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যদি F মাইনাস দেখি, তাহলে F মাইনাসে নাম্বার অফ ইলেকট্রন কটা আছে? 10টা। তাহলে নাম্বার অফ প্রোটন কটা হবে? 9টা। গুড। তাহলে Na প্লাস, এটা যদি দেখি 10টা, এটা 10টা অফ ইলেকট্রন, আর এটা
11টা। এইবার দেখো, এই যে যখন আমার কাউন্ট হয়ে গেল নাম্বার অফ ইলেকট্রনস এবং নাম্বার অফ প্রোটনস, এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি কোশ্চেন চেয়েছে এদের মধ্যে সাইজের অর্ডারটা কী হবে, রিলেটিভ আয়নিক রেডিয়াই। তো আমরা সবাই জানি যে প্রোটন, নাম্বার অফ প্রোটন যত বাড়ে, প্রোটন পি ফর প্রোটন যত ইনক্রিজ করে, জেড এফেক্টিভ তত কি হয়, বাড়ে। বাড়ে। আর জেড এফেক্টিভ ইনক্রিজ করলে সেটা সাইজের ওপর কীরকমভাবে প্রভাব ফেলে, রেডিয়াস ডিক্রিজ করে। বেশ, আচ্ছা। আর যদি ইলেকট্রন বাড়ে তাহলে কি হবে, সিগমা কি হবে, ইলেকট্রন মানে ইন্টার ইলেকট্রনিক, হ্যাঁ, সিগমার সঙ্গে কিসের রিলেশন, এই ইলেকট্রনের সঙ্গে কিসের রিলেশন, সিগমার রিলেশন, তাই না? হ্যাঁ, তো ইন্টার ইলেকট্রনিক রিপালশন, ইলেকট্রন যত বাড়বে ইন্টার ইলেকট্রনিক রিপালশন তত বাড়বে, তাহলে সিগমা বাড়বে। আর সিগমা যত বাড়ে তত সাইজ বা ডিফিউজনেস সেটা কি হবে, বাড়বে। তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এই রিলেশনটা আমরা জানি। এইবার এই যে রিলেশনটা আমরা জানি, এইটাকে যদি আমি ব্যবহার করি এখানে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা কম্প্যারিজন যদি করি তাহলে এদের প্রত্যেকের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটনটা সেম আছে। তাহলে নাম্বার অফ প্রোটন দিয়ে যে রেডিয়াইয়ের ব্যাখ্যাটা সেটাকে আমরা এখানে ব্যবহার করতে পারবো না, কারণ সবার নাম্বার অফ প্রোটন সেম। তাহলে এই কনটেক্সটে সবার রেডিয়াই সমান হওয়ার কথা, তাহলে এইটা আমার কম্প্যারিজনে আসবে না। তাহলে আমরা এটা যেটা, সরি ইলেকট্রন, সরি একদম এক্স্যাক্টলি সরি, ইলেকট্রনটা সেম। তাহলে আমরা ইলেকট্রনিক যে ফেনোমেনা, সেই ইলেকট্রনিক ফেনোমেনাটা দিয়ে আমরা ব্যাখ্যা করব না, তাহলে আমরা ব্যাখ্যা করব প্রোটন দিয়ে, কারণ প্রোটনটা আমাদের দেখতে পাচ্ছি ডিফারেন্ট আছে। তো প্রোটনটা যখন ডিফারেন্ট আছে তাহলে প্রোটনের উপর বেস করে তার রেডিয়াইটা আমাদের বিচার করতে হবে। তাহলে আমরা জানি প্রোটন যত বাড়ে তত রেডিয়াই কি হবে, বা জেড এফেক্টিভ কি হবে, কমবে, জেড এফেক্টিভ ইনক্রিজ করবে, বাড়বে আর রেডিয়াস কমবে। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, যদি আমরা অক্সাইড, ফ্লোরাইড, সোডিয়াম যদি যাই তাহলে দেখছি নাম্বার অফ প্রোটন ইনক্রিজ করছে। তাহলে নাম্বার অফ প্রোটন ইনক্রিজ করলে জেড এফেক্টিভ ইনক্রিজ করবে, আর জেড এফেক্টিভ ইনক্রিজ করলে রেডিয়াই ডিক্রিজ করবে। তাহলে আমি যদি অর্ডার অফ রেডিয়াই বলি, তাহলে অর্ডার অফ রেডিয়ায়ে সবচেয়ে বড় কে হচ্ছে, তাহলে O2 মাইনাস, তারপর F মাইনাস, তারপর সোডিয়াম প্লাস। ক্লিয়ার। তাহলে এই ধরনের কোশ্চেন যদি দেয় তাহলে তোমাকে সবসময় নাম্বার অফ প্রোটনস, নাম্বার অফ ইলেকট্রনস কাউন্ট করে অ্যান্সার করতে হবে, মনে থাকবে তো? ওকে, তাহলে এটাকে আমি একটু অ্যান্সার লিখে নিই। তাহলে এই জিনিসটা টুকে নিয়েছো তো? ওকে, স্ক্রিনের পুরোটা টুকে নিয়েছো। এবার লেখো, ইন দিস থ্রি আয়ন্স, in these three ions, in these THESE, in these three ions, comma, each has 10 electrons, each has 10 electrons, each has 10 electrons, but in their nucleus, the number of protons are different. The number of protons are different. Full stop. With increasing the number of protons, in nucleus, the effective nuclear charge increases. The effective nuclear charge increases. Comma, স্যার লাইনটা আরেকবার একটু বলুন। হ্যাঁ, with increasing the number of proton
in nucleus, comma, effective nuclear charge increases, effective nuclear charge increases, comma, ব্র্যাকেটের মধ্যে লেখো জেড এফেক্টিভ ইকুয়াল টু জেড মাইনাস সিগমা ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটের মধ্যে লেখো জেড এফেক্টিভ ইকুয়াল টু জেড মাইনাস সিগমা ব্র্যাকেট ক্লোজ, full stop. So the ionic radii decreases, so the ionic radii decreases, so the ionic radii decreases. Full stop. As the order of number of protons, as the order of number of protons, as the order of number of protons, order of number of protons, O2 minus less than F minus less than Na plus, hence the order of ionic radii, hence the order of ionic radii order of ionic radii O2 minus greater than F minus greater than Na plus, এটা হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, next MCQ. Which one of the following is the smallest in size? N3 minus, O2 minus, F minus and Na plus. Which one of the following is smallest in size? বলো বলো কি হবে? DNA plus স্যার। বাকিদের আর কিছু উত্তর আছে? সবাই Na প্লাস? হ্যাঁ স্যার Na plus। হ্যাঁ স্যার। ওকে ওকে, দ্য কারেক্ট অ্যান্সার ইজ Na প্লাস। তাহলে একই রকমভাবে আগেরটার মতো নাম্বার অফ প্রোটন নাম্বার অফ ইলেকট্রন দিয়ে জাজ করতে হবে। ওকে, next IITG 2000
the correct order of radii is N nitrogen, beryllium, boron. B হচ্ছে F minus, O2 minus, N3 minus. C Na plus, lithium, potassium. D Fe3, Fe2 plus, Fe4 plus. বলো। ডি হবে স্যার, বি। শিওর শিওর হ্যাঁ স্যার শিওর। হ্যাঁ স্যার বি। বাকিদের কিছু মনে হচ্ছে? সবাই অ্যান্সার করছে না কেন? কি হবে? বাকিদের কি মনে হচ্ছে? তাড়াতাড়ি বলো। বলো বলো বলো। দু তিনজন অ্যান্সার করছে কেন? আর কই? স্যার বি হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। কিভাবে করলে? স্যার ওই প্রোটন বাড়লে রেডিয়াই কমে ওইভাবে। আর দেখো, তিনজনেরই একই ইলেকট্রন। এরা সবাই সেম ইলেকট্রন, এরা সবাই সেম ইলেকট্রন ক্যারি করছে, তাহলে দে আর আইসো ইলেকট্রনিক। দে আর আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক মিনস এদের সবার ইলেকট্রন সেম। যেমন আগেরটার ক্ষেত্রে আমরা দেখছিলাম এরা হচ্ছে সবাই আইসো ইলেকট্রনিক, সবাই হচ্ছে সেম ইলেকট্রন, তাহলে এরা হচ্ছে আইসো ইলেকট্রনিক। আইসো মানে সেম। আইসো ইলেকট্রনিক হলে শুধু প্রোটন দিয়ে চেক করতে হবে। তাহলে আইসো ইলেকট্রনিক এরা, তাহলে প্রোটন দিয়ে চেক করলে তুমি দেখতে পাচ্ছ প্রোটন সবচেয়ে বেশি আছে কোথায়? N3 মাইনাস। তাহলে সেক্ষেত্রে F মাইনাস সবচেয়ে ছোট, তারপর O2 মাইনাস, তারপর N3 মাইনাস। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। স্যার প্রোটন বেশি ফ্লুরিনে, N3 মাইনাসে নয়। হ্যাঁ, প্রোটন বেশি ফ্লুরিনে, তাই জন্য সাইজটা ছোট। হয়েছে? ওকে, next, CU 2008, very very important for semester. Let's go find the smallest and largest sized ions from the following H minus,
F minus Cl minus Br minus give reasons in support of your answer. In support of your answer. তাহলে কি করব প্রথমে? কি হচ্ছে মনে হচ্ছে কি কোনটা উত্তর হবে বলো? স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট। স্যার বিআর মাইনাস লার্জেস্ট বিআর মাইনাস লার্জেস্ট আর এইচ মাইনাস বেশ, আর কিছু? আর কেউ অ্যান্সার? অন্য কিছু মনে হচ্ছে কারোর? বলো বলো। হ্যাঁ স্যার এটাই অ্যান্সার? এটাই মনে হচ্ছে। আচ্ছা, সবাই বড় বড় গোল্লা পেলে? দেখা যাক। আগে যেটা করবে সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ প্রোটনস বার করে ফেলো। নাম্বার অফ প্রোটনস, নাম্বার অফ ইলেকট্রনস। করছো? হ্যাঁ স্যার। স্যার এটা কি ইলেকট্রন সংখ্যা দিয়ে বলতে হবে, কারণ যেহেতু তো ইলেকট্রন সংখ্যা সেম নয়। কিছুই সেম নয়। নাম্বার অফ প্রোটনও দেখো আলাদা এসছে, নাম্বার অফ ইলেকট্রনও তো আলাদা এসছে। নাম্বার অফ ইলেকট্রন কত হয়েছে হাইড্রোজেনে, হাইড্রাইডে? দুটো। এটাতে একটা। প্রোটন এক। হ্যাঁ। ফ্লোরাইড 10টাই প্রোটন নটা। নটা। এটা 17 18 17। এটা 30 স্যার 35। 35। তাহলে এখানে নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রনস বোথ আর আলাদা, দুটোই আলাদা, ডিফারেন্ট। তো এখানে আমরা এক্সপ্লানেশনটা দেবো যে তোমরা বললে প্রথমেই কনক্লুশন দিলে যে স্মলেস্টটাকে তুমি বলছো এটা আর লার্জেস্টটাকে বলছো এটা, ঠিক কি না? তো সবাই এটাকেই বলছো, কিন্তু উত্তর কি বলছে? আমি ডেটাটা একটু লিখি। ডেটা বলছে হাইড্রাইট তার রেডিয়াস হচ্ছে 208 পিকোমিটার রেডিয়াস আর মাইনাস। ফ্লোরাইড তার রেডিয়াই বলছে 136 পিকোমিটার। ক্লোরাইড তার বলছে 181 পিকোমিটার। আর ব্রোমাইড সেটা বলছে 195 পিকোমিটার। আর আয়োডাইডেরটা সেটা বলছে 216 পিকোমিটার। তাহলে অর্ডার কী দাঁড়ালো? আমার পরীক্ষায় আমার কোশ্চেনে ধরো এখানে ব্রোমাইড পর্যন্ত দিয়েছে, তাহলে আয়োডাইডটা যদি বাদ দিই তাহলে এখানে আমাদের অর্ডার অফ সাইজ কি আছে? সবচেয়ে স্মলেস্ট কে? ফ্লোরিন। ফ্লোরাইড, তারপর ক্লোরাইড, ক্লোরাইড, তারপর ব্রোমাইড, তারপর হাইড্রাইড, আর সব শেষে হচ্ছে আয়োডাইড। যদি আমার পরীক্ষা কোশ্চেন এই কোশ্চেনটাতে আয়োডাইডটা দেয় দেয়, তাহলে এদের চারজনের মধ্যে আমার সবচেয়ে স্মলেস্ট কে আসছে? স্মলেস্ট ফ্লোরাইড।
আর লার্জেস্ট কে এলো? Hydrate. কিন্তু তোমরা বললে হাইড্রাইটটা সবচেয়ে বেশি, সবচেয়ে স্মলেস্ট হবে, ব্রোমাইডটা লার্জেস্ট হবে। কিন্তু আমার ডেটা বলছে হাইড্রাইড লার্জেস্ট অ্যামং 4 আর ফ্লুরাইড স্মলেস্ট। তো এইটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে। এই যে একটা ডিসক্রিমিনেশন টাইপের কোশ্চেন হয়ে গেল, তো এটাকে আমি এক্সপ্লেন করব কীভাবে। লেখো, দেখো ব্যাপারটা শোনো। ব্যাপারটা হচ্ছে যে আমরা মোটামুটি ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড এইটার অর্ডারটা ঠিকঠাকই দেখতে পাচ্ছি, তাই না? যেরকম তুমি ভেবেছো সেরকম হয়েছে। হাইড্রাইডটা এখানে থাকার কথা তোমাদের এ অনুযায়ী, কিন্তু এটা চলে গেল ব্রোমাইডের পরে, তারপরে ব্রোমাইডের থেকেও বড় হয়ে গেল। তো সাইজ কখন বেড়ে যায়? আমরা জেড আর সিগমার খেলা জানি, কোনটা সাইজকে বাড়ায় আর কোনটা সাইজকে কমায়? সিগমা সাইজকে বাড়ায়। বাড়ায় আর যেটা কমায়। ওকে, তো দেখো হাইড্রোজেনে টোটাল শেল কটা আছে? একটাই, 1s। সেখানে কটা প্রোটন থাকে, মানে সেই নিউক্লিয়াসে কটা প্রোটন থাকে? একটা প্রোটন থাকে। আচ্ছা, আর ওই 1s2 মানে এস শেলে দুটো ইলেকট্রন থাকে। এবার একটা ছোট্ট প্রোটন আর তার চারিদিকে যে 1s শেলটা আছে সেখানে দুটো ইলেকট্রন আছে। এইবার এই একটা প্রোটনের পক্ষে এই দুটো ইলেকট্রনকে ধরে রাখা প্রায় অসম্ভব বা ভীষণ কঠিন কথা, যে একটা প্রোটন তার ডবল সংখ্যায় ইলেকট্রনকে ধরে রাখবে, এটা খুব টাফ জব। আবার একটা ছোট শেলে 1s, সেখানে দুটো ইলেকট্রন আছে, তাদের মধ্যে ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা খুব বেশি হওয়ার জন্য তারা কি করবে? একে অপর থেকে দূরে থাকবে। তো এই দুই মিলিয়ে যেটা হচ্ছে সেটা হলো যে প্রোটন যেহেতু একটাই, তার পক্ষে এই দুটো ইলেকট্রনকে ধরে রাখা প্রায় টাফ বা অসম্ভব প্রায়। তো সেই জন্য এরা একটু দূরে দূরে থাকবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এদের দুজনের মধ্যে ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা যেহেতু অনেক বেশি, তাই জন্য এরা দূরে দূরে থাকবে। এই দুই মিলিয়ে এর সাইজটা কী হয়ে যাবে? সাইজটা বেড়ে যাবে, সাইজটা অনেকটাই বেড়ে যাবে। কিন্তু বাকিদের ক্ষেত্রে দেখো, ধরো ফ্লুরিনের ক্ষেত্রে যদি দেখি আমি, 9টা প্রোটন আর ইলেকট্রন হচ্ছে কটা? 10টা, তাই তো? তাহলে দেখো 9 জন মিলে 10 জনকে ধরছে, একজন বেশি জাস্ট, কিন্তু এর মধ্যে তো আর ডবল নয়। এখানে কজন ধরছে? 17 জন মিলে 18 জনকে ধরছে। তাহলে এক্ষেত্রেও ব্যাপারটা একই, প্রায় সেম। এখানে 35 জন মিলে 36 জনকে ধরছে, তাহলে ব্যাপারটাও সেম। তার মানে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোটন সাফিসিয়েন্ট অ্যামাউন্টে আছে ইলেকট্রনকে ধরে রাখার জন্য, কিন্তু হাইড্রাইডের ক্ষেত্রে একটা প্রোটনকে তার দ্বিগুণ সংখ্যক ইলেকট্রনকে ধরে রাখতে হবে। ইট ইজ আ টাফ জব, তাই জন্য হাইড্রাইডটা অনেক বেশি ফুলে ফেপে থাকবে এবং তার সাইজটা অনেক বেড়ে যাবে। এবং সাইজ বেড়ে কীরকম দাঁড়াবে? যে হাইড্রাইডটা হওয়ার কথা একদম ছোট, কিন্তু সেটা বাড়তে বাড়তে ফুলে ফেপে মোটামুটি দেখা যায় ব্রোমাইডের পরে গিয়ে ও দাঁড়ায়। ঠিক আছে, এটা বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ স্যার। এনি কোশ্চেন? হ্যাঁ স্যার। এনি কোশ্চেন? নো। তাহলে এবার বাকিদের যেটা হচ্ছে, বাকিদের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটনও বাড়ছে, নাম্বার অফ ইলেকট্রনও বাড়ছে। তাহলে এবার সেই শেল বৃদ্ধি হচ্ছে, তাহলে শেল বৃদ্ধি হলে সাইজ তো বাড়বে, তাহলে সাইজ বাড়ছে। হাইড্রাইডটা এক্সেপশনালি তার সাইজটা বেড়ে যাচ্ছে এই কারণে। তাহলে এই জায়গাটায় আমাদের ব্যাখ্যাটা থাকবে। তাহলে আমরা একটু লিখি।
লেখো explanation. লেখো among F minus Cl minus Br minus, among F minus comma Cl minus comma Br minus with increasing atomic number, with increasing atomic number, the principal quantum number, the principal quantum number bracket n, the principal quantum number bracket n, the principal quantum number bracket n, the principal quantum number bracket n bracket n of the valence shell increases, of the valence shell increases, due to which, valence shell increases due to which radii also increases, due to which radii also increases, radii also increases, radii also increases, full stop. প্যারা চেঞ্জ করে লেখো so Br minus is the largest ion among them, so Br minus is the largest ion among them. ঠিক আছে, তাহলে এদের তিনজনের মধ্যে Br হচ্ছে লার্জেস্ট আয়ন, ঠিক আছে, ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইডের মধ্যে Br মাইনাস লার্জেস্ট হলো। এবার আমি হাইড্রাইডটাকে কম্পেয়ার করব এদের সঙ্গে। লেখো অ্যামং দি অ্যাবাভ আয়নস, প্যারা চেঞ্জ করে লেখো অ্যামং দি অ্যাবাভ আয়নস, অ্যামং দি অ্যাবাভ আয়নস, অ্যামং দি অ্যাবাভ আয়নস, among the above ions, it is expected that, it is expected that among the above ions, it is expected that the radius of hydride bracket H minus, the radius of hydride, the radius of hydride H minus is smaller than fluoride, is smaller than fluoride bracket F minus, smaller than fluoride bracket F minus, but the actual sorry একটা জিনিস মিস্টেক হলো, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, smaller than F minus, but actually it is not true, but actually it is not true, full stop. Because comma due to presence of 9 protons, না এরকম লিখো না, দাঁড়াও লিখো না, because due to presence of 1 proton and 2 electron in the valence shell, in case of hydride, the Z effective
is very low. The Z effective is very low. Again, full stop দিয়ে লেখো, again inter-electronic repulsion generated, again inter-electronic repulsion generated due to incorporation of two electrons স্যার এই লাইনটা একবার বলুন, ডিউ টু ইনকর্পোরেশন মানে ইনকর্পোরেশন মানে ঢোকানো আর কি, দুটো ইলেকট্রন তুমি একই অরবিটালে দিচ্ছ, যে ইনকর্পোরেশন ডিউ টু ইনকর্পোরেশন অফ টু ইলেকট্রনস in 1s orbital comma the electron cloud is more diffused in case of hydride So the radii of H minus is larger than Br minus, so by hence full stop দিলে hence the order of radii is বলে এইটা লেখো, এই অর্ডারটা লেখো, লিখেছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, নিচে লেখো therefore the smallest ion is F minus and largest ion is H minus. So the smallest ion is F minus and largest ion is H minus. ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ডেটাগুলো সব তুলে নিয়েছো তো? ডেটাগুলো তুলে নেবে। ওকে, এইবারে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা এই যে এতক্ষণ ধরে বা এই কয়েকদিনের লেকচারে আমরা বারবার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, স্ক্রিনিং এফেক্ট, স্ক্রিনিং কনস্ট্যান্ট এইগুলো নিয়ে আলোচনা করছি। তো আমরা এখন জানতে চাই যে এই স্ক্রিনিং কনস্ট্যান্ট যেটা সিগমা, সেই সিগমার ভ্যালুটা কি করে বার করতে হয় কোনো একটা পার্টিকুলার অ্যাটমের জন্য বা পার্টিকুলার অরবিটালের জন্য, আর সেখান থেকে জেড এফেক্টিভ বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কি করে বার করতে হয় নিউমেরিক্যালি বা ম্যাথমেটিক্যালি, সেইটা আমরা শিখব। সেটা কোন রুল দিয়ে শিখব আমরা বলেছিলাম বারবার? স্ল্যাটার্স রুল। তো আমাদের এই সময়টা এসেছে যে স্ল্যাটার্স রুলটা পড়ে নিয়ে
সেখান থেকে আমরা কি করে কোনো একটা এলিমেন্টের বা কোনো একটা অ্যাটমের কোনো একটা পার্টিকুলার অরবিটালের স্ক্রিনিং এফেক্ট, কোনো একটা পার্টিকুলার অরবিটালের উপর স্ক্রিনিং এফেক্ট বা জেড এফেক্টিভ কী রকম হয় বা কত হয় ভ্যালু, সেটা বার করব। তো আমরা হেডিং দেব এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। effective nuclear charge z effective, এইটা সম্বন্ধে আমরা একটু আলোচনা করব ইন ডিটেলে। ওকে, তো এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা আমাকে ক্যালকুলেট করতে গেলে যে রুলটাকে ব্যবহার করতে হবে সেটাকে বলা হচ্ছে স্ল্যাটার্স রুল। Slater's rule. Okay, আচ্ছা, তো এটা হচ্ছে একটা এম্পিরিক্যাল রুল যেটা স্ল্যাটার ইন 1930 প্রপোজ করেছিল। তো সেই রুলে বেশ কটা কথা তিনি বলেছিলেন, যেগুলোকে ব্যবহার করে আমরা কোনো একটা পার্টিকুলার অ্যাটমের পার্টিকুলার অরবিটের উপরে কত জেড এফেক্টিভ লাগু হচ্ছে বা কত স্ক্রিনিং কনস্ট্যান্ট সে ফিল করছে বা ধাক্কাধাক্কি ফিল করছে, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। তো প্রথমে তোমরা একটু ইন্ট্রোডাকশানে লেখো যে স্ল্যাটার ইন 1930, Slater in 1930, Slater in 1930 proposed a set of empirical rule, proposed a set of empirical rule set of empirical rule to estimate the shielding constant, to estimate the shielding constant on the basis of shielding constant on the basis of the average shielding constant on the basis of the average of the various electrons full stop. To calculate the shielding constant, to calculate the shielding constant to calculate the shielding constant for an electron in ns, np, nd, nf orbital ns, np, nd, nf orbital, we have to follow the following rules. We have to follow the following rules. We have to follow the following rules. লিখেছো?
ওকে, তাহলে আমরা 1 2 3 4 করে করে আমরা বিভিন্ন রুল লিখবো আর কি। তো আমরা এখন 1 নম্বর রুলটা নিয়ে আলোচনা করব, যে আমরা ক্যালকুলেট করতে গেলে কি কি করব আর কি, পরপর স্টেপ ওয়াইজ। প্রথম যে কাজটা করতে হবে যে কোনো একটা স্পিসিসের জেড এফেক্টিভ বা স্ক্রিনিং কনস্ট্যান্ট বার করার ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথমে তোমাকে ইলেকট্রনিক কনফিগারেশান লিখতে হবে ইন ডিফারেন্ট ওয়ে। সেটা কি বলছে, যে ইলেকট্রনগুলো আছে তোমার, যে অ্যাটমটা দেবে বা এলিমেন্টটা দেবে, তার একটা টোটাল ইলেকট্রন বা অ্যাটমিক নাম্বার থাকবে। সেই অ্যাটমিক নাম্বার অনুযায়ী যে ইলেকট্রনিক কনফিগারেশান লেখো তোমরা, সেই ইলেকট্রনিক কনফিগারেশানটা এই রকমভাবে লিখতে হবে যেভাবে বলে দিচ্ছে রুল 1-এ। কি বলছে, বলছে অ্যারেঞ্জ the electrons of the element in the following order. or grouping বা and grouping. ওকে, কিভাবে বলছে দেখো, বলছে যে প্রথমে তোমাকে এইভাবে লিখতে হবে, 1s দিয়ে এরকম একটা ব্র্যাকেট দিতে হবে, কমা 2s 2p একসঙ্গে লিখতে হবে, কমা তারপর হচ্ছে 3s 3p ব্র্যাকেট ক্লোজ, কমা তারপর 3d, কমা তারপর 4s 4p, কমা তারপর 4d থাকলে 4fও থাকে, তাই জন্য তারপরে হচ্ছে 4f, কমা তারপর 5s আর 5p, s আর p সবসময় একসঙ্গে থাকবে, কমা 5d, তারপর 5f, এইভাবে ডট 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 করে চলতে থাকবে। হয়েছে, এইভাবে লিখতে হবে, প্রথমে সাজিয়ে নিতে হবে। নেওয়ার পরে তারপরে তোমার এখানে ইলেকট্রন বসাতে হবে। এইটা সাজানোর পরে এখানে ইলেকট্রন বসাতে হবে কোথায়, এর মাথায়, এইভাবে 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 ইলেকট্রন বসাতে হবে। কিভাবে বসাবো দেখো, ধরো মনে করো তোমাকে বলা হলো যে আয়রন, Fe আয়রন, তাহলে আয়রনের অ্যাটমিক নাম্বার কত, 26। ওর যদি এমনিতে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা লিখতাম, তাহলে কিভাবে লিখতাম, 1s2 2s2 2p6 3s2, এগুলো কেউ লিখবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, তোমার খাতায় লেখার দরকার নেই। হ্যাঁ, 3s2 3p6 তারপর 4s2 3d6, এইটা তো। তাহলে এইটা যদি তোমার ইলেকট্রনিক কনফিগারেশন হয়, তুমি দেখতে পাচ্ছ যে এখানে ইলেকট্রনগুলো কোথায় কটা করে ইলেকট্রন আছে কোন অরবিটে। দেখো 1s-এ কটা আছে, দুটো তো। তাহলে দুটো যখন আছে তখন দাঁড়াও, তোমরা কেউ লিখবে না, আমি শুধু বোঝানোর জন্য বলছি, এখানে 2 লিখতে হবে। আচ্ছা, 2s আর 2p এটা দুটো একসঙ্গে, এটাকে বলা হয় গ্রুপ। এই যে বলছি না গ্রুপিং, এই গ্রুপিং করতে হবে। এখানে কি আছে, তুমি যখন এমনিতে লেখো তখন 2s-কে আলাদা করে লেখো, 2p-কে আলাদা করে লেখো, 2s-এর মাথায় 2টো, 2p-র মাথায় 6টা। কিন্তু এখানে যখন গ্রুপিং হয়ে গেল, তার মানে 2s আর 2p একসঙ্গে আছে, মানে
দুজনের টোটাল ইলেকট্রনটা লিখতে হবে। তাহলে দুজনের টোটাল ইলেকট্রন কটা আছে? 8টা। তাহলে 8 লিখতে হবে। 3s3p সেখানেও কটা আছে? 8টা। তারপর দেখো 3d-তে কটা আছে? 6টা। 6টা, 3d6। আচ্ছা 4s আর 4p, দেখো 4s আছে, 4p-তে তো ফাঁকা, তাহলে 4s আর 4p মিলে কটা আছে? দুটো। তাহলে এইভাবে লিখতে হবে পরপর, লিখতে পারবে তো? তাহলে প্রথম তোমার কাজ হচ্ছে এইটা। তাহলে আমি আবার মুছে দিলাম। তাহলে আমরা এখন রুলটা লিখছি। তাহলে এইভাবে প্রথমে সাজিয়ে নিতে হবে, নিয়ে ইলেকট্রন বসাতে হবে এই অনুযায়ী, এখানে যা যা ইলেকট্রন আছে সেইগুলোকে এই ছকে ফেলতে হবে। আচ্ছা, এবার চলে যাই আমাদের নেক্সট রুল। নেক্সট রুল কি বলছে? নেক্সট রুল বলছে, দেখো তোমাকে সিম্পলি একটা কথা বলি, নেক্সট রুলটা যেটা বলছে সেটা আগে আমি একটু বোঝাই। ধরো মনে করো এটা একটা নিউক্লিয়াস, এবার এর বাইরের কক্ষে ইলেকট্রন আছে। হ্যাঁ, এটা ধরো মনে করো 1s, এটা 2s, এটা 2p, এটা 3s, এটা 3p। হ্যাঁ, এটা মনে করো 3d। এইভাবে সাজানো হয়েছে তো, অ্যারেঞ্জ করা হয়েছে যেভাবে। আচ্ছা, তারপর হচ্ছে 4s, এইভাবে ধরো আছে পরপর, এই যে যেভাবে আমরা সাজিয়েছি। এবার মনে করো এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে ছটা ইলেকট্রন আছে, এখানে আবার দুটো ইলেকট্রন আছে, এখানে ছটা ইলেকট্রন আছে। হ্যাঁ, আচ্ছা 3d-তে ছটা ইলেকট্রন আছে। আমি আয়রনেরটাই ধরো লিখছি। হ্যাঁ, এটা d6 আছে আর 4s-এ দুটো আছে। এটা কার ক্ষেত্রে লিখলাম? আয়রনের ক্ষেত্রে। তাহলে 26 হলো তো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2 হলো। এইবারে তোমাকে বলা হলো যে আচ্ছা এইটা তো সেই এআর রহমান, তাই না? নিউক্লিয়াস। তাহলে এটা যদি এআর রহমান হয়, এরা কি দর্শক ইলেকট্রনগুলো? এবার বিভিন্ন সারিতে সব দাঁড়িয়ে আছে দর্শক। এবার যে বাইরের দিকে আছে যে কোনো কেউ, ধরো তুমি এখানে যে কোনো সারির লোকজনই ভাবো না কেন, সবাই চাইছে কি করে আমরা প্রথম সারিতে যাব, বা নিউক্লিয়াসের একদম কাছে চলে যাব, বা সিঙ্গারের কাছে চলে যাব। তাহলে সে কি করতে চাইছে? তাহলে চাইছে, সবাই চাইছে সামনের দিকে অগ্রসর হতে, কিন্তু তারা অগ্রসর হতে পারছে না কেন? এটা আমরা কি বলেছিলাম বলো দেখি? হ্যাঁ, এবার ইন্টার ইলেকট্রনিক রিপালশন বা তাকে বাধা দিচ্ছে কারা? কারা বাধা দিচ্ছে? ধরো মনে করো এই 3s ইলেকট্রন, এটাকে আমি টার্গেট করলাম যে এ ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে যেতে চাইছে, তাহলে একে বাধা দিচ্ছে কারা? কে আর কারা বাধা দিচ্ছে না? 1s 2s 2p আর 3s এর আর এক্স্যাক্টলি। তার মানে ওর পাশে যে দাঁড়িয়ে আছে সেও ওকে বাধা দিচ্ছে, ওর ছেলে যে দাঁড়িয়ে আছে, আবার ওর আগে যারা আছে তারাও ঢুকতে দিচ্ছে না ওকে, তারাও বাধা দিচ্ছে। আচ্ছা বলো তো, ওর পিছনে যারা আছে তারা বাধা দিচ্ছে না। তাহলে তুমি একটা রিয়েল সিচুয়েশন ভাবো, তুমি দেখতে যাচ্ছ একটা ভিড়ের মধ্যে ঢুকে গিয়েছো, তোমার কি পিছনের জনের যারা দাঁড়িয়ে আছে তাদের নিয়ে কোনো চিন্তা আছে সামনে এগোনোর জন্য? তুমি বনগাঁ লোকালে উঠে গিয়েছো, সেখানে পিছনে যে ভিড়টা আছে সেই ভিড় নিয়ে তুমি ভিতরে ঢুকে গেলে, পিছনে যে ভিড়গুলো আছে সে কোনোভাবে তোমাকে সামনে যেতে বাধা দিতে পারে? না স্যার, পারে না। ধাক্কা দিয়ে সাহায্য করতে পারে। নো, অ্যাকচুয়ালি ইলেকট্রনস আর নন হিউম্যান। সো এরা হচ্ছে, এদের কোনো কন্ট্রিবিউশন নেই
একে বাধা দেওয়া বা শিল্ড করার পিছনে। তাহলে যারা অ্যাকচুয়ালি তুমি যার ক্ষেত্রে শিল্ডিং এফেক্ট বার করতে চাইছো, ধরো বলছি এইটা শিল্ডিং এফেক্ট বার করতে চাইছি, তাহলে এর ডান দিকে যারা থাকবে রাইট হ্যান্ড সাইডে তাদের কোনো শিল্ডিংয়ে রোল নেই। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা বলো? তাহলে যাকে তুমি টার্গেট করছো, যার শিল্ডিংটা তুমি মাপতে চাইছো, তার ডান দিকের কোনো ইলেকট্রনের, অরবিটের ইলেকট্রনের শিল্ডিং এফেক্টে কোনো রোল নেই। তাহলে তারা শিল্ডিং করে না বা শিল্ড করে না, বাধা দেয় না। তাহলে আমাদের এখান থেকে সেকেন্ড পয়েন্টটা উঠে আসছে, সেটা হচ্ছে ইলেকট্রনস in any group to the right of the NS, NP group contribute nothing to the shielding constant, shielding constant যেটাকে আমরা বলি সিগমা। ঠিক আছে? এবারে এনএসএনপির যে গল্পটা বললাম, এনএসএনপির ডান দিকে যারা আছে তারা কেউ কন্ট্রিবিউট করে না, এনডিএনএফ এর ক্ষেত্রেও তাই। হ্যাঁ, তাহলে ওটা জুড়ে দিই আমরা। সিন্স electrons in higher shells are constant in effective shielding, since the electrons in higher shells are constant in effective shielding, the NS and NP electrons this also true for ND, NF electrons. Okay. এটাকে সিম্পলি বললে যেটা বোঝায় সেটা হচ্ছে অর দিয়ে লেখা যায় যে ইলেকট্রনস in groups on the right of the one under consideration the consideration is 0, কোনো কন্ট্রিবিউশন নেই। তিন নম্বর, এবার দেখো
এই যে 3s এ যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনকে তাহলে বাধা দিচ্ছে কে কে? তার নিজের কক্ষের ইলেকট্রন আর তার আগে যারা আছে। এই নিজের কক্ষে কারা তারে আছে? নিজের কক্ষে এরা দুজনই, তাহলে এছাড়া বাকি আরেকজন আছে। তো ও ছাড়া বাকি যে আছে সে বাধা দেবে। এবার আমরা রিয়েল এক্সাম্পলে বলেছিলাম তুমি আর তোমার বন্ধু মিলে এআর রহমানের গান শুনতে গিয়েছো, তাহলে তুমি আর তোমার বন্ধু পাশাপাশি দাঁড়িয়ে আছো, যখন গান শুনতে গিয়েছো তখন এই ভিড়ের মাঝে তোমার বন্ধুও তোমার প্রতিদ্বন্দ্বী, তাই তোমার বন্ধুও তোমাকে বাধা দেবে, সেও চাইবে ভিতরে ঢুকে যেতে, তাই ও তোমাকে কিছুটা হলেও বাধা দেবে, কিন্তু কম পরিমাণে দেবে যেহেতু বন্ধু। তাই নিজের ছেলে যে থাকবে যারা, ও ছাড়া যাকে টার্গেট করেছি বাকি যে আছে, সে সবসময় 0.35 বা 35% তোমার শিল্ড করবে। তাহলে ওর কন্ট্রিবিউশন কত? 0.35। এ কতটা বাধা দেবে? এই ইলেকট্রনকে 0.35 অংশ বা 35% বাধা দেবে। আচ্ছা, আর এর আগে যারা আছে, এর আগে বলতে এইটার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত বলো? 3। তাহলে 3 যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়, তাহলে এটাকে যদি আমি n বলি, তাহলে n-1 কত? 2। তাহলে 2তে কারা আছে? 2s অ্যান্ড 2p, এই গ্রুপটা। তো এই n যেটা থাকবে, n এর আমরা বললাম কত? 0.35। এবার n এর আগে যে আছে n-1 এ যে অরবিটগুলো আছে, সাব অরবিটগুলো আছে, সেখানে যারা ইলেকট্রন আছে তারা সবাই 0.85 করে কন্ট্রিবিউট করবে পার প্রোটনকে। তাহলে 85% শিল্ডিং করবে। বোঝা গেল? আমরা এই যে 85% কি 35% কি, এটা আমরা অঙ্ক করতে করতে বুঝে যাব, বা এরপরে আমরা বুঝে যাব যে এটা যদি কিছু ধোঁয়াশা থাকে সেটা আমরা আস্তে আস্তে ক্লিয়ার করে নেব। বলছে যে এই একটা ইলেকট্রন, আমি আর একবার একটু বলি, এই একটা ইলেকট্রন যেখানে অ্যাড হলো, এই যে আছে, এর দরুন একটা প্রোটনও তো নিউক্লিয়াসে আছে। তো এই প্রোটন পুরো 100% দিয়ে এই ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার কথা, কিন্তু ওর মধ্যে থেকে এই ইলেকট্রনটা 35% খেয়ে নেবে। তার মানে এটার এখন ভ্যালু কত আছে? ওই একটা প্রোটন এখন কত শক্তি দিয়ে টানবে? 1-এর মধ্যে 35 যদি খেয়ে নেয় এই ইলেকট্রনটা, তাহলে থাকবে 65। তার মানে অ্যাট্রাকশন কমে গেল না বেড়ে গেল? কমে গেল। আচ্ছা, এখানে যারা ইলেকট্রন আছে, ধরো এখানে 6টা আছে, এখানে 2টো আছে, টোটাল 8টা ইলেকট্রন আছে। তো প্রত্যেকটা ইলেকট্রনের ধরুন এখানে প্রত্যেকটা প্রোটন আছে এখানে নিউক্লিয়াসে, তো প্রত্যেকটা প্রোটনের চার্জ কত? 1। কিন্তু এই ইলেকট্রনগুলো রিপালশনের দরুন প্রত্যেকটা ইলেকট্রন 85% করে খেয়ে নেবে, তাহলে চার্জটা এখন ইউটিলাইজ হবে কতটা? কতটা ইউটিলাইজ হবে প্রত্যেকটা প্রোটনের? 25%। নো, 15%। 85 খেয়ে নিচ্ছে। তো এক একটা প্রোটন 1 করে চার্জ দিয়ে টানার কথা, এদেরকে অ্যাট্রাক্ট করার কথা, কিন্তু তার মধ্যে থেকে 85% করে খেয়ে নিচ্ছে এরা রিপালশনের দরুন। তাহলে এই প্রোটনটা অ্যাকচুয়ালি এই 3s ইলেকট্রনকে টানবে কত শক্তি দ্বারা, কত চার্জ দ্বারা? 0.15 দ্বারা টানবে। তার মানে ওইটাকে বলা হবে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তো এফেক্টিভলি সে 0.15 দিয়ে টানতে পারবে, তাহলে অ্যাট্রাকশনটা কমে গেল, 1 দিয়ে টানার কথা। তাহলে এটা এইবার এর আগে যারা আছে, মানে n-2 থেকে যারা আরও পিছনের দিকে আছে, মানে এই দিকে যদি আরও কোনো অরবিটাল থাকতো, তাদের কন্ট্রিবিউশন হচ্ছে 1। তার মানে পুরোটাই 100% খেয়ে নেবে। তাহলে ইউটিলাইজ হবে কতটা? 0। 0। তার মানে এইবারে এই টোটালে
এ এখানে খেলো 35% এই ইলেকট্রনটা, এরা 8 জন মিলে প্রত্যেকে 85% করে খেয়েছে, তাহলে 8 × 85, তাই না? আচ্ছা, এখানে 2 জন আছে, এরা 2 জন বলছে 1 করে কন্ট্রিবিউশন, তাহলে এরা পুরো 100% খেয়ে নেবে। তাহলে এবার টোটাল খেয়ে নিল কতটা, তাহলে সেটা যোগ করা যাবে। কীরকম যোগ করা যাবে? এ একা খেয়েছে কতটা, 1 × 0.35 খেয়েছে। আচ্ছা, এরা 8 জন মিলে খেয়েছে প্রত্যেকে কত করে, 0.85 করে খেয়েছে। আর এরা 2 জন কত করে খেয়েছে, 2 × কত, 1। তাহলে টোটাল খেলো সবাই মিলে কতটা, এগুলো যোগফল। তাহলে এই টোটাল যোগফলটা হচ্ছে ইন্টার ইলেকট্রনিক রিপালশনের টোটাল যোগফল, কতটা সবাই মিলে খেলো, এই টোটাল যোগফলটা দেবে তোমাকে সিগমা। বোঝা গেল? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এইটুকু আমরা আগে লিখে নিই, তারপরে পরে আবার ডিটেলে যাব, আর একটা একটা করে আমরা লিখে নিই। তাহলে 3 নম্বর পয়েন্টে বলছে all the electrons, না all of the other electrons all of the other electrons in the NS NP or ND NF groups shield the valence shell বা valence electron to the extent of 0.35 each, ঠিক আছে, 0.35 ইচ প্রত্যেকে। আদার যারা ইলেকট্রন আছে ভ্যালেন্সে, যে সেলটাকে তুমি কনসিডার করেছো সেই সেলের ওই ইলেকট্রনটা বাদে আরও যারা বাকি ইলেকট্রন আছে তারা 0.35 করে কন্ট্রিবিউট করবে। এক্সেপ্ট, এখানে একটা এক্সেপশনাল কথা বলবো, সেটা হচ্ছে যদি তোমাকে 3s না বলে বলতো যে 1s এর এই ইলেকট্রনটার উপর শিল্ডিং কত হবে, স্ক্রিনিং কত, সিগমা কত, তাহলে এক্সেপশনালি যদি 1s বলে, এই কোশ্চেনটা বলে শুধুমাত্র 1s এর জন্য যদি বলে, তাহলে 1s এ শুধুমাত্র বাকি বলতে আর একটা ইলেকট্রন থাকবে। আর তার আগে কেউ আছে? 1s এর আগে কেউ থাকে? নেই। তাহলে কেবলমাত্র 1s এর ক্ষেত্রে এক্সেপশনালি বলছে যে এই যে আদার যে ইলেকট্রনটা আছে, এই আদার ইলেকট্রনটা 0.3 কন্ট্রিবিউট করে। যদি তোমার প্রশ্নে বলে যে বলো তো আয়রনের 1s অরবিটালের ইলেকট্রনের উপর সিগমা কত, তাহলে সেটা ক্যালকুলেট করতে হবে 1 × দিস। তাহলে হাইড্রোজেনের 1s এর উপর শিল্ডিং কত যদি বলে, তাহলে কত হবে, স্ক্রিনিং কত, সিগমা? 0। এক্স্যাক্টলি, ভেরি গুড। হাইড্রোজেন মানে তো একটাই ইলেকট্রন 1s এ, তাহলে ওর বলছে এর উপরে শিল্ডিং কত, এর সিগমা কত, তাহলে এছাড়া বাকি কে আছে বাধা দেওয়ার মতো? নোবডি, কেউ নেই। তাহলে ইন্টু 0.3, তাহলে কত হবে, 0 হবে সিগমা। ওকে। যদি হিলিয়াম বলতো, 0.3, একজন থাকবে। হ্যাঁ, হিলিয়াম মানে দুটো ইলেকট্রন, তাহলে তার সিগমা মানে
ধরো এই ইলেকট্রনটা বার করতে বলেছে, তাহলে তাকে শিল্ড করছে কি আরেকজন, তার সেলে যে আছে সে। তাহলে 1s হলে আমি বলেছি 1, তাহলে এটা আরেকজন 1 ইন্টু 0.30 ইকুয়াল টু 0.30। তাহলে এটা কখন সত্যি, এই যে এক্সেপশনালি, এটা শুধু যদি 1s এর জন্য বলে তাদের জন্য। তাহলে এখানে আমরা একটা কথা জুড়ে দেব, 0.35 ইচ except that a value of 0.30 work better for the 1s orbital. Okay? এবার 4 নম্বর, তো 1s এর জন্য 0.30 আর বাকি সবার ক্ষেত্রে সেম কক্ষে 0.35। আচ্ছা, এবার বাকি যেটা বললাম তার n এর আগে যে সেলটা, তারা কত কন্ট্রিবিউট করে? n-1 সেলের কন্ট্রিবিউশন কত শিল্ডিংয়ে? 0.85। এক্স্যাক্টলি। তাহলে আমরা লিখব অল দি electrons in n-1 shell shield to the extent of 0.85 each। 5 নম্বর, তার আগের n-2 থেকে যত লোয়ারে আছে তারা কত কন্ট্রিবিউট করবে? 1। all the electrons in n-2 or lower shells shield completely, that is their contribution towards shielding is 1.00 each। ছয় নম্বর, এইটা হচ্ছে একটু এক্সেপশনাল। 6টা আর একটা আলাদা পয়েন্ট, সেটা আমি একটু বলে নিই আগে। ধরো তোমাকে বলা হলো যে টার্গেটটা তোমাকে বার করতে বললো 3s নয়, তোমাকে বললো যে তুমি শিল্ডিং এফেক্ট বা শিল্ডিং বার করো এই 3d এর জন্য, এই 3dর কোনো একটা ইলেকট্রনের জন্য, বললো এই ইলেকট্রনটার জন্য বার করো। তাহলে তোমার এতক্ষণ ধরে যে রুলটা পড়েছিলাম, তাহলে সেই রুলে কি কি হবে বলো দেখি একজন। তাহলে কন্ট্রিবিউশন 5 into 0.35। হ্যাঁ, তাহলে হওয়া উচিত কি 5 into 0.35 প্লাস কি হবে? প্লাস 8 into 0.85। 8 into 0.85, 8 into 0.85, তারপর প্লাস 10 into 1। প্লাস 10 into 1। বলো এবার বাকিরা বলো, ও কি ঠিক বলেছে? বলো ঠিক বলেছে না ভুল বলেছে?
কি হলো বলো? এতক্ষণ ধরে যা পড়লাম তাতে করে ওটা ঠিক হলো নাকি ভুল হলো? স্যার ভুল হয়েছে স্যার, n-2টা মানে 2 ইন্টু 1 হবে, আর 8 ইন্টু 0.85 হবে, আর বাকি 8টা কি হবে জানি না। 3s 3p 3s 3pটা 0.35 হওয়ার কথা। তাহলে এখানে একটা গন্ডগোল হয়ে গেল, তাই না? তাহলে আমরা বললাম যে যেটাকে টার্গেট করছি সেটাকে আমরা 35 লিখবো, ঠিক আছে বেশ। তাহলে 5 ইন্টু 0.35 একদমই ঠিক আছে, এটা ঠিক বললাম, 5 ইন্টু 3.35। এবার n-1 তারা বলছে 8.85, কিন্তু n-1 যে করব 3D এটা 3 আছে, তাহলে n-1 হচ্ছে 2, তাহলে এদেরটা আমাকে 0.85 বলতে হবে, তাহলে এরা তো n-1 নয়, এরা তো n-1 নয়, তাহলে এদেরকে আমি কি করে ফর্মুলাতে ফেলবো? আমি যেটাকে টার্গেট করলাম সেটাও 3, তার আগের সেলও 3, তাহলে যখন ডি অরবিটাল চলে আসে বা এফ অরবিটাল চলে আসে তখন এই সমস্যাগুলো তৈরি হয়। তো এক্ষেত্রে রুল এই যেটা ও বলেছে ভালো বলেছে, কিন্তু এক্ষেত্রে যেহেতু একটা গন্ডগোল কেস আছে তাহলে এইভাবে আমরা এটা বলতে পারবো না, তাহলে আমরা এখানে সমস্যায় পড়ে গেলাম, কারণ আমরা এখানে n-1 খুঁজে পাচ্ছি না। তো এদের ক্ষেত্রে বলছে যখনই তুমি 3D বা ডি আর এফ এদের ক্ষেত্রে যদি বার করতে বলে সিগমা ডিএফ এর কোনো ইলেকট্রনের, তাহলে বলছে যে সেই অরবিটালটার জন্য 0.35 কোনো অসুবিধা নেই, তাহলে ওই অরবিটালের জন্য ওই অরবিটালে আরও বাকি 5 জনের জন্য 0.35 করে কন্ট্রিবিউশন প্লাস। এবার ও যেটা বললো যে 8 ইন্টু 0.85 এই কথাটা ঠিক হবে না, এক্ষেত্রে বলছে যেহেতু এখানে n-1টা আমি পাচ্ছি না তার আগের কক্ষে, তাই জন্য এক্ষেত্রে ডি এর ক্ষেত্রে ডিউ টু ডি কন্ট্রাকশন, আমরা এটা পরে ডিসকাস করব, এইখানে দেখব যে এখানে যে তার আগে যে ইলেকট্রনগুলো রয়েছে এই আগের ইলেকট্রনগুলো সবার কন্ট্রিবিউশন 1, যখন ডি বলবে তার আগে সবার কন্ট্রিবিউশন 1 ধরতে হবে। সেখানে 3p-তে কজন? 6 জন, 6 আর 2 8, আবার এই 6 আবার 2, তাহলে 8 8 16, 16 আর 2 18, তাহলে এই যে 3Dর আগে যারা আছে টোটাল 18 জন আছে, এই 18 জনেরই হবে 1 কন্ট্রিবিউশন, মানে 100%। তার মানে যদি ডি আর এফ বলে সবসময় তার সেলটা হবে 0.35 আর তার আগে যারা থাকবে সবাই 1 কন্ট্রিবিউশন, তাহলে এখানে 0.85 এর গল্পটা নেই, বুঝতে পেরেছি? দেখো all the electrons to the left on ND, NF group ND or লিখি এখানে ND or NF group contribute 1.00 each as they shield ND or NF electrons completely. লিখেছো? হ্যাঁ স্যার। তাহলে এই হলো 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট হলো তোমার টোটাল স্ল্যাটার্স রুল। ওকে,
তাহলে এই 6টা পয়েন্ট তুমি লিখে নিয়েছো। এবার আমরা কি করব, এইখান থেকে যা বুঝলাম কি না বুঝলাম আমরা এবার ম্যাথমেটিক্যাল এক্সাম্পল বা প্রবলেম সলভ করব, করে দেখব যে অ্যাকচুয়ালি এই রুল থেকে আমরা কি আউটকাম পেলাম এবং সেখান থেকে আমরা কিভাবে সিগমাটাকে পার করব। তো আমরা পেপারের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই করি প্রথমে। তো প্রিভিয়াস ইয়ারই কোশ্চেনে একটা কোশ্চেন বলছে যে স্টেট স্ল্যাটার্স রুল and using this calculate the effective nuclear charge for one 3D and one 4s electrons of iron. প্রথমে কি বলেছে, বলছে স্টেট স্ল্যাটার্স রুল। তাহলে বুঝতেই পারছো স্ল্যাটার্স রুলটা পরীক্ষায় আসে, তাহলে এই 6টা পয়েন্ট কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাহলে স্ল্যাটার্স রুল 3 নম্বরের কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসতে পারে, কারণ প্রিভিয়াস ইয়ারে এসেছে। আচ্ছা, এবার স্ল্যাটার্স রুলের থেকে আমরা যে অঙ্কটা করব এখন, সেই অঙ্কটা কি বলছে, বলছে ইউজিং দিস টু ক্যালকুলেট দি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফর 1 3D and 1 4s electrons of iron। তাহলে আমি করি, প্রথমে যেটা তোমরা করবে আমি শিখিয়ে দিই, সেটা হচ্ছে দি ইলেকট্রনিক কনফিগারেশন অফ Fe, সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2 বা 4s2 3d6 যেভাবে লিখতে পারো। এটা হচ্ছে এমনিতে, হ্যাঁ এরকম করে লিখতে হবে নাকি ওই গ্রুপ গ্রুপ করে লিখতে হবে? হ্যাঁ তাহলে তো গ্রুপ করেই লিখতে হবে। আমি আসছি, প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে ইলেকট্রনিক জেনারেল এইভাবে যদি তুমি না লেখো তাহলে তুমি তারপরে গ্রুপের মধ্যে বসাতে গিয়ে ডাইরেক্ট বসাতে গিয়ে অনেকে ভুল করে। তো আমি ওই জন্য বলি, রেকমেন্ড করি যে আগে প্রথমে তুমি নর্মালি যেভাবে তুমি লেখো সেভাবে লিখে নাও, লিখে নেওয়ার পরে ওইটাকেই জাস্ট গ্রুপে বসাতে হবে। তাহলে এবার আমরা গ্রুপে যেভাবে বসাতে হয় সেইভাবে বসাবো। তাহলে অ্যাকর্ডিং টু স্ল্যাটার্স রুল এইবার যেটা আমরা গ্রুপিংয়ে লিখবো সেটা হচ্ছে এইভাবে, Fe কীরকমভাবে লিখতে হবে, আমাকে লিখতে হবে 1s, 2s 2p, 3s 3p, 3d, 4s 4p। এই পর্যন্ত রাখলেই আমার চলে যাবে। আচ্ছা, তাহলে 1s এ কটা ইলেকট্রন থাকবে, 2s 2p 8টা, তারপর 3s 3p 8টা 3d 6টা 4s 4p দুটো। বেশ। তাহলে এইটা আমি কেন লিখে নিতে বললাম, তোমার জিনিসটা ভুল হবে না। কোনো কারণে যদি মিস্টেক এইভাবে তুমি লিখতে গিয়ে অনেক সময় ভুল করে দেখতে পারো ডাইরেক্ট লিখতে গিয়ে, কি তাই জন্য বলি প্রথমে আমি তুমি জেনারেল যেরকমভাবে লেখো ইলেকট্রনিক কনফিগারেশন ওইভাবে লিখে নাও, জাস্ট ওখান থেকে তুলে তুলে এখানে বসিয়ে দেবে, ব্যাস হয়ে গেল, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই।
কারণ কোনো কারণে যদি ইলেকট্রনিক কনফিগারেশন ভুল হয়ে যায়, তুমি খুব ভালো জানো, ভালো শিখলে স্ল্যাটাস রুল, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে পরীক্ষার সময় ইলেকট্রনিক কনফিগারেশনটা ভুল করে লিখলে তাহলে পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে, যতই তুমি স্ল্যাটাস রুল জানো না কেন। ক্লিয়ার? তো আমাদের এখানে তোমাকে উত্তর কি কোশ্চেনে কি চেয়েছে, উত্তর চেয়েছে, বলছে ক্যালকুলেট দি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফর 1 3D আর 1 4S। তাহলে এই 4S এর জন্য একটা বার করতে হবে আর একটা 3Dর জন্য বার করতে হবে, তাই না? তাহলে আগে জেড এফেক্টিভ বার করার আগে আমাকে তো সিগমা বার করে নিতে হবে, ঠিক কি না? হ্যাঁ স্যার। তাহলে আগে আমরা কোনটা করব? আগে আমরা যেটা করব সেটা হচ্ছে ফর 4S। 4S, আচ্ছা, ফর 4S আগে আমরা কি করব? আগে বার করব হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট। সেটা কি করে বার করব? দেখো 4S মানে এইটা, এবারে ডান দিকে কেউ নেই, সুতরাং আমার সেটা নিয়ে চিন্তা করারও কিছু নেই, বা ডান দিকে কেউ কন্ট্রিবিউট করেও না থাকলে, তাহলে 4S, তাহলে এর 4S এর যে কোনো একটা ইলেকট্রনের বলছে 1 ইলেকট্রন অফ 3D আর 4S, তাহলে একটা ইলেকট্রনের উপর টোটাল স্ক্রিনিং কত হবে? তাহলে এখানে আছে কজন টোটাল? 2 জন। তাহলে এর মধ্যে একজন, এই যে 2 জন আছে, তাহলে যে কোনো একজনের উপর জিনিসটা লাগু হবে, এই একজনকে আমি টার্গেট করলাম, তাহলে এর উপর টোটাল স্ক্রিনিং কত হবে? তাহলে এর নিজের বন্ধু পাশে যে রয়েছে সেই স্ক্রিনিং করবে, তাহলে বন্ধু কজন আছে পাশে? একজন, তাহলে 1, ও বাদে যা দেওয়া থাকবে তার থেকে সময় একটা বাদ দিতে হবে, কারণ ওই টার্গেটটা বাদ দিতে হবে যাকে আমি টার্গেট করেছি। তাহলে 1 ইন্টু 0.35 প্লাস, এবার কি হবে বলো? -1 এ যেগুলো হবে 0.85। হ্যাঁ, n-1 এ কতজন আছে? 14 জন, 14 ইনটু, হ্যাঁ, তাহলে এখানে 8 জন, এখানে 6 জন, তাহলে 14 ইন্টু 0.85 প্লাস, এবার n-2 থেকে যত লেফটে যারা আছে সবার কন্ট্রিবিউশন 1, তার মানে 10 ইন্টু 1। তাহলে এই যে টোটাল হলো, এই টোটালটা হবে সিগমা। এই টোটাল সিগমাটা কত হচ্ছে দেখো তো? 22.85। 22.85। বাকিরাও কি একই কথা বলছো? 22 কত বললে? 85। ঠিক করে করো আরেকবার। 25 আসছে, হ্যাঁ। 22.25। বাকিরা? স্যার 25। 25। তাহলে তোমার ভুল হয়েছে, একটু দেখে নেবে। 22.25 এলো আমার সিগমা। তাহলে উই নো জেড এফেক্টিভ ইজ ইকুয়াল টু জেড মাইনাস সিগমা, যেখানে জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, ঠিক আছে? তাহলে জেড কত এখানে? আয়রনের জেড কত? অ্যাটমিক নাম্বার কত? 26। তাহলে 26 মাইনাস 22.25 কত হচ্ছে? 3.75. 3.75। তাহলে জেড এফেক্টিভ হলো 3.75। কার? কোন অরবিটালের? 4s। 4s এর উপর, 4s এর উপর নিউক্লিয়াসের এফেক্টিভ অ্যাট্রাকশনটা হচ্ছে এতটা। তাহলে হওয়ার কথা ছিল 26 টোটাল, 26 দিয়েই অ্যাট্রাক্ট করার কথা পুরোটাকে, কিন্তু মাঝে 22.25 পরিমাণ এরা খেয়ে নিচ্ছে, এরা বাধা দিয়ে দিচ্ছে। তাহলে এফেক্টিভলি এই নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা ওর কাছে পৌঁছচ্ছে মাত্র 3.75, ঠিক আছে? তাহলে বলো তো উপস্থিত বুদ্ধি দিয়ে যত আমি এদিকের জেড এফেক্টিভ বার করব, এদিকের অরবিটালের, তাদের জেড এফেক্টিভ বাড়বে না কমবে? বাঁদিকে গেলে পারবে। বাঁদিকে গেলে জেড এফেক্টিভ বলছে বাড়বে, তাই তো? কেন বাড়বে?
শিল্ডিং এফেক্ট কমবে। কারণ ইলেকট্রন সংখ্যা কমে যাবে, তাই না? হ্যাঁ স্যার। ইলেকট্রন সংখ্যা কমে যাবে, যত লেফট হ্যান্ড সাইডে যাব তাহলে শিল্ডিং এফেক্ট কমে যাবে, শিল্ডিং কনস্ট্যান্ট কমে যাবে, তার শিল্ডিং কনস্ট্যান্ট কমে গেলে জেড এফেক্টিভ বেড়ে যাবে। আচ্ছা, এবার দেখি আমি এরপরের ডি এর জন্য বলেছে ফর ফর 3D। তাহলে ফর 3D আমি যদি স্ক্রিনিং কনস্ট্যান্ট বার করি, স্যার ডিএফ অরবিটাল হলে তখন বাড়বে জেড এফেক্টিভ। হ্যাঁ সেটা আমরা দেখছি, তো ওই জন্য পরপর অঙ্ক করে করে দেখবো আর কি। এমনি নর্মালি যেটা বললাম সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে গেলে যেহেতু নিউক্লিয়াসের কাছাকাছি যাচ্ছে তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়বে, কারণ ইলেকট্রন কমে যাচ্ছে, সিগমা বেড়ে যায়, সিগমা কমে যাচ্ছে। আচ্ছা, 3Dর ক্ষেত্রে কি হবে? 3D, তাহলে 3Dর ক্ষেত্রে আমরা কোন রুলটাকে ইউজ করব? রুল 6, তাই না? তাহলে কত হবে? 5 ইন্টু 0.35 প্লাস, তারপর বলো। 18 into 1. হ্যাঁ, তাহলে ডি এর ক্ষেত্রে কি বলেছি? যে যেটা টার্গেট হবে ডি, তার আগে যারা থাকবে সবার কন্ট্রিবিউশন 1 করে, তাহলে টোটাল এখানে আছে 18 জন, তাহলে 18 ইন্টু 1, তাহলে এটার ভ্যালু কত হচ্ছে? 19.75. 19.75। তাহলে 19.75 যদি হয় তাহলে জেড এফেক্টিভ ইজ ইকুয়াল টু জেড মাইনাস সিগমা। জেড হচ্ছে 26 মাইনাস 19.75, দ্যাট ইজ ইকুয়াল টু 6.25. 6.25। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে একটা কনক্লুশন টানা যায়, কি বলো তো? তাহলে নিউক্লিয়াসের প্রতি বেশি অ্যাট্রাক্টেড কোন অরবিটালের ইলেকট্রন? 3D ইলেকট্রন না 4s ইলেকট্রন? কোনটা বেশি নিউক্লিয়াসের প্রতি বেশি অ্যাট্রাক্টেড? 3D। 3D, কারণ জেড এফেক্টিভের মানটা বেশি এসেছে, তো জেড এফেক্টিভের মান বেশি মানে অ্যাট্রাকশনটা বেশি, তাহলে বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে 3D ইলেকট্রন, আর 4s ইলেকট্রন কম অ্যাট্রাক্টেড। তাহলে যদি বলা হয় এখানে আমি এবার এই যে আয়রন সেটটা আছে এখানে যদি আমি এনার্জি সাপ্লাই করি, তাহলে কোন ইলেকট্রনটা আগে বেরোবে? 4s ইলেকট্রন না 3D ইলেকট্রন? 4s। 4s আগে বেরোবে, কেন? কারণ 4s হচ্ছে লেস অ্যাট্রাক্টেড, মানে লুজলি বাউন্ড, এটাকে বলা হয় লুজলি বাউন্ড। তাহলে 4s হচ্ছে এখানে লুজলি বাউন্ড, আর 3D হচ্ছে টাইটলি বাউন্ড, আমি জেড এফেক্টিভ থেকে পেলাম। তাহলে 3D যেহেতু টাইটলি বাউন্ড, তাহলে হিট দিলে ওখান থেকে ইলেকট্রন বের করা শক্ত, কিন্তু 4s যেহেতু লুজলি বাউন্ড, আমার জেড এফেক্টিভ কম এসছে, তাই ওখান থেকে সহজে আমি ইলেকট্রন বার করে দিতে পারি। তাই জন্য এখান থেকে কনক্লুশনটা হচ্ছে যে 4s ইলেকট্রন আর 3D ইলেকট্রনের মধ্যে এখানে আয়োনাইজ করলে 4s ইলেকট্রনটা আগে বেরোবে, তারপরে 3D ইলেকট্রন বেরোবে, মানে 4s এর দুজন বেরিয়ে গেল, তারপর 3D ইলেকট্রন বেরোবে। তার মানে এটা একে বেরোবে, তারপর 2 নম্বরে এখানে বেরোবে, মানে 2 নম্বরে মিন্স সেকেন্ড এতে আর কি। প্রথমে এই দুটো ইলেকট্রন বেরোবে, প্রথম একটা বেরোলো, তারপর এখান থেকেই আবার বেরোবে, তারপরে 3D। ঠিক আছে? তাহলে আয়োনাইজেশন হবে প্রথমে 4s এর থেকে, তারপর 3D থেকে। 4s থেকে দুটো বেরিয়ে যাবে, তারপরে 3D থেকে বেরোবে। আচ্ছা, তাহলে এখানে কনক্লুশন লেখো, অ্যাজ দি জেড এফেক্টিভ অন 3D
as the z effective on 3D, as the z effective on 3D much greater than 4s electron, much greater than on 4s electron, comma, the attraction between the nucleus, attraction between the nucleus and the 3D electron, and the 3D electron is greater than, is greater than, is greater than 4s electron. Than 4s electron. Full stop. Thus 4s electron can be removed. Thus 4s electron can be removed thus 4s electron can be removed more easily on ionization, on ionization. লিখেছো? হ্যাঁ স্যার। ওকে, লেখো ক্যালকুলেট the effective nuclear charge for 3D electron of chromium. এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে আমাকে অ্যান্সার বলো। সবাইকে অ্যান্সার বলতে হবে, বাকিরা ইনঅ্যাক্টিভ কেন? প্রত্যেককে অ্যান্সার বলতে হবে অ্যাক্টিভলি। আচ্ছা, কাল যারা অ্যাডমিশন নিয়েছো তারা একটু রেসপন্স করো। আছো? হ্যাঁ স্যার আছি। কে কে বলছো? স্যার অয়ন দা। আর আর কে আছো? মৃদুল সাহা। আর আরেকজন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি শুভব্রত। হ্যাঁ, আচ্ছা তোমরা বুঝতে পারছো তো তিনজন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আগের দিনের লেকচারগুলো দেখেছিলে? আগের দিন লাস্ট লেকচারটা দেখছিলাম। হ্যাঁ, লাস্ট lecture লেকচার 3টা, লেকচার 3 দেখে বুঝেছো তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, ডাউট হলে আমাকে বলবে, আর তারপরেই আমরা এই লেকচার 4টা করছি, আশা করি বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে স্যার। তো এই অঙ্কটা করেছো, করো, অ্যান্সার বলবে। 19.4 আসছে আর ডিফেক্টিভ 4.6। 19.4 জেড এফেক্টিভ সিগমা আর জেড এফেক্টিভ 4.6। আচ্ছা, আর বাকিরা বলো। স্যার আমারও 4.6 এসছে।
আচ্ছা 4.6 এসছে, হ্যাঁ জেড এফএকিউটা বললেই হবে। আচ্ছা স্যার 4.95 হবে না? 4.95, তোমার সিগমা কত এসছে তাহলে? তোমার সিগমা কত? 19.05। 90। স্যার না ওটা হবে না, কারণ ক্রোমিয়ামের ক্ষেত্রে 3D তে 5টা থাকে হাফ টিল। এই তো ধরে ফেলেছে। ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন বলো, এক মৃদুল কত এলো? দেখো এর কনফিগারেশন হচ্ছে 3D5 4S1, মনে পড়ে ক্রোমিয়ামের? কেন এটা হাফ ফিল্ড? হ্যাঁ, অনেকে ভুল করে এটা লিখেছে 3D4 4S2, এটা যারা লিখেছো তাদের ভুল আসবে অ্যান্সার, বুঝতে পারছো? এই কনফিগারেশন লিখতে হবে এই অনুযায়ী। হ্যাঁ, যে 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 করেছো ভুল, ওটা কে কে করেছো? স্যার আমি ভুলে গেছিলাম, ওটা খেয়াল ছিল না। কে নাম বলো, নাম না বলে বুঝতে পারবো না। স্যার এশা। আচ্ছা তাহলে ওটা তুমি এটা ঠিকঠাক করে, এটা তুমি নয় অনেকেরই ভুল হয়েছে। হ্যাঁ ওটা আমারও ভুল হয়েছে। হ্যাঁ, কারণ এই জায়গাটায় খেয়াল করতে হবে যে ক্রোমিয়ামের ক্ষেত্রে এটা কিন্তু কনফিগারেশন হাফ ফিল্ড হতে হবে, নিয়ারেস্ট হাফ ফিল্ড যেহেতু কনফিগারেশন ছিল, তাই ওই ইলেকট্রনটা নিয়ে হাফ ফিল্ড করবে। ঠিক আছে, আর কার 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 এসছে বলো, ভালো বলো। সৌরভ ভট্টাচার্য, কোথায়? হ্যালো। হ্যাঁ সৌরভ, হ্যাঁ স্যার। হ্যাঁ কত এসছে ভ্যালু? স্যার 4.6 এস। ওকে, স্যার 4.6 এসছে। হুম। রথীন্দ্রনাথ, আছো? রথীন্দ্রনাথ, প্রীতম, প্রীতম আছো? প্রীতম ঘোষ, হ্যাঁ স্যার। কত এসছে ভ্যালু? 4.6। দিশারি সাহা এসছো? দিশারি সাহা, আচ্ছা তাহলে এটার কনক্লুশন কি হবে? আচ্ছা এটার ঠিক আছে, এটার কনক্লুশন দেওয়ার দরকার নেই, এটা তো কনক্লুশন কিছু দেওয়ার দরকার নেই, এটা অ্যান্সার 4.6। আচ্ছা একটা কোশ্চেন লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে সাল লিখবো না আমি, প্রচুর বার এসছে, সেটা হচ্ছে in case of 3D block elements, ionization of first electron may takes place
either from 3D or 4s orbitals on the basis of Slater's rule. Slater's rule show that the first electron goes from the 4s orbital in case of vanadium. আছে লেখো তাহলে এটা প্রমাণ করো যে ভ্যানাডিয়ামের ফার্স্ট ইলেকট্রন 4s থেকে বেরোয়। তাহলে এটা কার মতন হবে অঙ্কটা? স্যার ফার্স্টের অঙ্কটার মতো একদমই। তাহলে এটা একদম, তাহলে এটা বলছে যে ইলেকট্রন 3D থেকেও বেরোতে পারতো, 4s থেকেও বেরোতে পারতো, কিন্তু কেন 4s থেকে বেরোয় ভ্যানাডিয়ামের? তো নট অনলি ভ্যানাডিয়াম, যে কোনো মেটাল দিলেই তাকে তুমি 3D সিরিজের মানে ওখানে যে কোনো মেটাল আয়রন, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম যাই দিক না কেন সব ক্ষেত্রেই 4s দিয়েই বেরোবে প্রথমে। তো যে প্রশ্নে কোনো সালে ভ্যানাডিয়াম দিতে পারে, কোনো সালে আয়রন, এই একই কোশ্চেন রেখে তোমার এই জায়গায় ভ্যানাডিয়াম না দিয়ে আয়রন দিতে পারে, ক্রোমিয়াম দিতে পারে, কোবাল্ট দিতে পারে, যাই দিক না কেন সবসময় মনে রাখবে ইলেকট্রনটা ফার্স্ট ইলেকট্রনটা 4s থেকে বেরোবে। সেটা তুমি ক্যালকুলেট করে দেখাতে হবে। ভ্যালু সবার আলাদা আসবে, কিন্তু সবসময় তুমি দেখবে 4sটা কম আসবে জেড এফেক্টিভ। তো ভ্যালু ক্যালকুলেট করে দাও তাড়াতাড়ি। 4s একবার বার করবে, 3D একবার বার করবে, ঠিক আগের মতো আয়রনের মতো। যার ভুল হবে নির্দ্বিধায় বলবে আমাকে, নাহলে ভুলটা ভুলই থেকে যাবে। এখানেই সংশোধন করে নিতে হবে। যার ভ্যালু আলাদা আসছে কারেক্ট অ্যান্সারের থেকে সঙ্গে সঙ্গে রেসপন্স করবে যে স্যার এই জায়গাটা আমার আলাদা এসছে, তাহলে আমি সংশোধন করে দেবো। থ্রি এর ক্ষেত্রে 4.3 আসবে। 3D এর ক্ষেত্রে 4.3 জেড এফেক্টিভ। বাকিটা করো, তুমি 4sটা করতে থাকো। তাহলে অ্যাকর্ডিং টু স্ল্যাটার ছিল ওইভাবে লিখবে, সব লিখে লিখে করবে। স্যার 3D তে 4.3, 3Dটা 4.3। ঠিক আছে, 3Dর জন্য একবার বার করো, 4sের জন্য একবার বার করো। আয়রনটা যে 4sের 3.3 বেশ।
এই কে পারছো না এমন কেউ আছো বলো, তাহলে আমি তাকে হেল্প করব। স্যার 9.7275 আসলো। কোনটা? 4S। জেড এফেক্টিভ? হ্যাঁ স্যার। না তো। হ্যাঁ স্যার, হ্যাঁ ওইটাই আসবে স্যার। ফার্স্টে ক্যালকুলেশনে ভুল হয়েছিল, 4s এর দুটো ধরে ফেলেছিলাম। হ্যাঁ, কোনটা আসবে? এ যেটা বললো সেটা ঠিক হবে বলছো? হ্যাঁ স্যার, হ্যাঁ ওই 4s এর তো আমার মানে তো কিছুই 4.8 আসলো। 4.8 আসলো, তাহলে এক একজনের এক রকম অ্যান্সার হয়ে গেল, 3 রকম অ্যান্সার হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত। বাকিরা করো তাড়াতাড়ি, তাহলে এটা খুব 5.85 এসছে। ওরে বাবা, 4 রকম অ্যান্সার হলো। আর বলো, তাহলে এটাকে নিয়ে আলোচনা করতে হবে। আর বলো 5 নম্বর অ্যান্সার কি? স্যার 4.3 আর 3.3 এসছে। আচ্ছা 3.3 এসছে বলছে আবার, তাহলে সেই প্রথম যে বললো সে। স্যার 3.3 আসছে। স্যার 3.3 আছে, 3.3। এই তো 3.3 লোকজন বেড়ে গেল। হ্যাঁ স্যার 3.3 এসছে স্যার। আচ্ছা এবার তাহলে দেখে নাও যারা ভুল হয়েছে। তাহলে 4s এ কটা ইলেকট্রন আছে? দুটো, তাহলে একটা বাদ দিলে 1 × 0.35 প্লাস 4s এর আগে আছে 3, n-1 আছে 3, এই পুরোটাকে নিতে হবে। তাহলে n-1-এ তা কতজন আছে? 8 আর 3 11 × 0.85 প্লাস এবার n-2 থেকে এই বাকিটা 10 × 1, এই টোটালটা যোগ করলে কত হচ্ছে? 19.7। 19.7। তাহলে z এফেক্টিভ ইজ ইকুয়াল টু 23 মাইনাস 19.7। তাহলে z এফেক্টিভ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 3.3। এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে বা যাদের হয়নি তারা টুকে নাও, দেখে নাও, বলো বুঝতে পারোনি। হ্যাঁ ক্যালকুলেশনে ভুল হয়েছিল ওখানে, এটাই এসছে, ক্যালকুলেশনে একটা ভুল হয়েছিল। হ্যাঁ, যোগ করাটা ভুল হয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা একটু মানে একদম ঠিকঠাক করে ভেবে চিন্তে আস্তে আস্তে করবে। এগুলো কি বলো তো, কিছুই কঠিন কিছু না, একদমই সহজ জিনিস, কিন্তু তাড়াহুড়ো করতে গেলে ভুল হবে। ওই জন্য ঠান্ডা মাথায় ক্যালকুলেশনগুলো করবে, খুব সহজ এখান থেকে স্কোর করা। এই প্রবলেমটা তোমার 3 নম্বর থাকবে, তাহলে তুমি ভাবো ওই কইটুকু থাকছে। আর খুব মানে কিপটে মাস্টার হলে সেক্ষেত্রে 2 দেবে, কিন্তু 2 তো অ্যাটলিস্ট থাকছে। তাহলে 2 যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা একটুখানি যদি করা হয় তাহলেই কিন্তু মানে সহজে নাম্বার স্কোর করা যায়। ওকে, তাহলে কনক্লুশন লেখো। উই নো দ্যাট উইথ ইনক্রিজিং দি জেড এফেক্টিভ, তাহলে এখানে ইলেকট্রন কোথা থেকে বেরোবে বলো? 4s। এবার জেনারেল হচ্ছে তুমি ক্যালকুলেট করো আর না করো সবার ক্ষেত্রে 4s থেকে বেরোবে। হ্যাঁ, ডি ব্লকে যারা আছে। তো লেখো উই নো দ্যাট উইথ ইনক্রিজিং দি জেড এফেক্টিভ the attraction between nucleus and outer electron increases. The attraction between nucleus and outer electron increases
ঠিক আছে? so the electron is reluctant মানে চায় না, reluctant to be ionized, reluctant to be ionized, reluctant to be ionized, reluctant to be ionized, reluctant to be ionized. Full stop. Para change করে লেখো here in case of 4s electron, here in case of 4s electron না এরকম লেখো, here in case of 4s electron না লিখে লেখো as the Z effective, ওটা কেটে দাও, as the Z effective on 3D is much greater than on 4s electron, the attraction between the nucleus and the 3D electron is greater than 4s electron, thus 4s electron can be removed, more easily on ionization, লিখেছো? হ্যাঁ স্যার। ওকে 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 তো নেক্সট দিন আমরা আবার এখান থেকে অঙ্ক করব। হ্যাঁ, যে ইলেকট্রন যখন প্রবেশ করে তখন কোথায় ঢোকে আগে? কোথায় ঢোকে? 3D তে আগে ঢোকে। ইলেকট্রন 3D তে আগে ঢোকে। ধরো পটাশিয়াম, হ্যাঁ পটাশিয়ামে ইলেকট্রন যখন ঢুকেছিল তখন কোথায় ঢুকেছিল আগে? 3s2 3p6, তারপর কোথায় ঢোকে? 3s2 3p6, তারপর 4s 3s। হ্যাঁ, আমরা যখন পিরিয়ডিক টেবিল ড্র করছিলাম তখন 3s2 3p6, তারপর কি 3d1 করেছিলাম? আমরা করেছিলাম 3s2 3p6 4s1। তো 4s এ ঢোকে আগে, তারপর 4s1 4s2 হয়ে গেল, তারপর 3d তে ঢোকে। তো এটাও প্রমাণ করতে হবে যে কেন আগে 4s এ ঢোকে তারপর 3d ঢোকে। আমরা প্রমাণ করলাম 4s থেকে বেরোয় আগে তারপর 3d থেকে বেরোয়। এবার ঢোকার সময় দেখবে 4s এ আগে ঢোকে তারপর 3d তে ঢোকে, এটাও ব্যাখ্যা করতে হবে। তো এটা আমরা নেক্সট ক্লাসে করব, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। ওকে, তারপর নেক্সট ক্লাস আমাদের স্যাটারডে, অ্যাটমিক স্ট্রাকচার। স্যার আড়াইটা থেকে তো? হ্যাঁ, যে টাইম ছিল সেই টাইম।